হাতে একটা ব্লেড নিয়ে কিছুক্ষণ ভেবে হাতে জোরে একটা টান দিয়ে দেয়। সাথে সাথে রক্ত বের হতে থাকে। একসময় রাত্রি পড়ে যায়, পড়ে থাকে রাত্রির নিথর দেহটা। এদিকে আমি বাসায় এসে খুঁজতে লাগলাম পিচ্চিটাকে, কেননা আমি ওর প্রতি অন্যায় করেছি। নিজে নিজের কাছে অনুতপ্ত হচ্ছি। জানি না ও কী করবে। মুখে একরাশ হাসি আর বুকে ভালোবাসা নিয়ে, আম্মু রাত্রি কোথায়? দেখ, হয়তো রুমে আছে। ঠিক আছে। রাত্রির সাথে দেখা করার জন্য আমার তর্স হইছে না একটুও। দেরি করলাম না আর। সোজা দৌড়ে নিজের রুমে চলে গেলাম। কিন্তু হতাশ রুমে পেলাম না। ভাবলাম হয়তো ব্যালকনিতে আছে। ডাকতে ডাকতে ব্যালকনিতে গেলাম, কিন্তু সেখানে গিয়েও হতাশে ফিরতে হলো। রুম থেকে বের হবে এমন সময় টেবিলের দিকে নজর পড়ল। টেবিলে একটা কাগজ দেখতে পেয়ে কাগজটার কাছে গিয়ে হাতে নিয়ে পড়তে শুরু করলাম। কিন্তু ভাবিনি পিচ্চিটার সব কথাগুলো এই কাগজে আবদ্ধ রয়ে আছে। নিজেকে থামাতে পারলাম না। চোখ ঝাপসা হয়ে গেল। পাগলের মতো খুঁজতে থাকলাম রাত্রিকে, কিন্তু কোথাও পেলাম না। শেষে নিজের রুমে এসে খেয়াল হলো ওয়াশরুমের দিকে। ধীরে ধীরে ওয়াশরুমের দিকে এগিয়ে গেলাম। বুকের হার্টবিট বেড়ে চলেছে যত এগোচ্ছি। ওয়াশরুমে ধাক্কা দিতে দেখি দরজা লক করা। একটু স্বস্তি পেলাম। রাত্রি, তুই ভেতরে? আমার উপর রাগ করিস না, প্লিজ বের হ। তোকে কিছু কথা বলার আছে, আমি ওয়েট করছি। আমি কিছুক্ষণ খাটের উপর বসে থাকলাম, কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ নেই। ভয়টা বেড়ে গেল। এবার আর দেরি না করে জোরে জোরে ধাক্কাতে লাগলাম দরজা। ধাক্কার শব্দে আম্মু চলে এসেছে। আরও জোরে ধাক্কা দিয়ে দরজা ভেঙে ফেললাম। দরজা ভেঙে ভেতরে ঢুকতে আমি থ হয়ে গেলাম। সামনে যা দেখলাম তাতে আমার পুরো পৃথিবী অন্ধকার হয়ে গেল। ঠাস করে পড়ে গেলাম মাটিতে। এরপর আর কিছু মনে নেই। সরি মিস্টার সোহান, আপনার ওয়াইফকে বাঁচানো সম্ভব হলো না। কথাটা শুনতেই না বলে চিৎকার দিয়ে উঠলাম। তাকে দেখে আমি হাসপাতালের বেডে শুয়ে আছি। আমার পাশে আম্মু বসে আছে আর রাত্রির বাবা মা। আমার জ্ঞান ফিরতেই আমার মুখ দিয়ে একটাই কথা বের হলো, রাত্রি কই? সবাই যেন এই ভয়টাই পাচ্ছিল আমার থেকে। আমার প্রশ্নটা শুনে সবার মুখ কালো হয়ে গেল। রাত হয়ে গেছে। আমি উঠে পাগলের মতো করতে লাগলাম, কিন্তু ওরা আমায় ধরে রাখলো। আম্মু, তুমি অন্তত আমায় যেতে দাও। প্লিজ বাবা, জেদ করিস না। আমি ডক্টর থেকে শুনতে চাই, আর আমাকে থামালে এর থেকে বেশি খারাপ হয়ে যাবে। এরপর আর কেউ আমাকে বাধা দিল না। আমি উঠে চলে গেলাম ডক্টরের কাছে। ডক্টর, রাত্রির কি হয়েছে প্লিজ বলুন। দেখুন, আপনারা দেরি করে ফেলেছেন, কিন্তু তবু একটা চান্স আছে। আমরা একটা স্যালাইন দিয়েছি, তবে 48 ঘন্টা পার না হলে কিছু জানানো সম্ভব না। আমার কথাটা শুনে পুরো পৃথিবী অন্ধকারে ছেয়ে গেল। তবে আশার একটা আলো পেয়ে মনের মধ্যে এখনও জোরটা থেকে গেল। আমি কি ওকে একবার দেখতে পারি? না, আপাতত দেখতে পাবেন না। এই কথা বলে আমায় আর সুযোগ দিলেন না। যা বলার চলে গেলেন উনি। আমি বসে পড়লাম। মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। ভোরের আলো চোখের উপর পড়তে চোখ পিটপিট করে তাকালাম। ঘুমহীন রাত কেটেছে, শুধু সকালের দিকে একটু চোখ লেগেছিল। নিজের মাঝে কোনো শক্তি পাচ্ছিলাম না। সব যেন ফুরিয়ে গেছে, ভেঙে পড়েছি একদম। অন্যদিকে বস, সোহানের অবস্থা খারাপ। হা হা হা, এটাই তো চেয়েছিলাম। আরও খারাপ হবে ধীরে ধীরে। কিন্তু বস, ওর বউ তো মরে যাবে তাহলে। খবরদার না, যেভাবে পারো ওর বউকে বাঁচাতেই হবে, কারণ ওর দুর্বল পয়েন্ট পেয়ে গিয়েছি আমি। তুমি যেভাবে পারো ওকে বাঁচাবে। ওর সব কিছু তো শুধুমাত্র শুরু। আমার যেভাবে সব কেড়ে নিয়েছে, আমিও করব ঠিক অমন করে। ওকে বস। আর হ্যাঁ, কেউ যেন জানতে না পারে তোমার পরিচয়। ভাববেন না বস, কেউ জানতে পারবে না। সারা দিন কেটে গেল, এখনো কোনো কিছু পেলাম না। কি করব বুঝতে পারছিলাম না। আমার ভালোবাসা আমাকে ছেড়ে আজ চলে যাবে, এটা আমি হতে দেব না। ওকে আমায় বাঁচাতেই হবে। কাঁদতে কাঁদতে চোখের জল ফুরিয়ে গিয়েছে। চোখ ফুলে গেছে, খাওয়া দাওয়া বন্ধ। অবশেষে 46 ঘন্টা কেটে গেল। এর মধ্যে কিছু হয়নি এখনও। না জানি আর 2 ঘন্টা পর কি হবে। সবাই অনেক চিন্তিত। আমার তো জ্ঞান যায় যায় অবস্থা। একবার যদি পিচ্চির কিছু হয়ে যায়, আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। না বেঁচে থাকতে পারবো, না জানি কি হবে। জানি না কি হবে এরপরে। বসে আছি মাথা নিচু করে, এমন সময় ডক্টর দৌড়ে এলো। আমি তাড়াহুড়ো করে উঠে দাঁড়ালাম। ডক্টর সাহেব, কি খবর? পেশেন্টের অবস্থা খুব সিরিয়াস হয়ে গিয়েছে, এখনও রেসপন্স করছে। ইমিডিয়েট AB- রক্ত জোগাড় করুন, আমাদের এখানে নেই। কথাটা শুনে আমার মাথায় বাজ পড়ল।
দৌড়ে সবার কাছে শুনতে গেলাম, কিন্তু কারো রক্তের মিল নেই। পাগলের মতো ছটফট করতে করতে আশেপাশে খোঁজ নিতে লাগালাম, কিন্তু সবার একটাই কথাই, রক্ত নেই। আমি মাটিতে বসে পড়লাম। তাহলে কি আমি হেরে গেলাম? আমি কি আমার পিচ্চিকে বাঁচাতে পারবো না? পিচ্চিকে কি তার মানে হারিয়ে ফেললাম? আমি নিজের সাথে কথা বলছি। না হারাওনি, আমি দেব রক্ত। কথাটা শুনে আমি মুখ তুলে তাকাতেই অবাক। আমি ভাবতেও পারিনি ও এখানে থাকবে। ওর অমন কথাতে আমার মুখে হাসি ফুটল। সত্যি বলছো? সত্যি। আমি তোমায় ভালোবাসি, আর তোমার জন্য এটুকু করব না? আমার ভালোবাসা কষ্ট পাবে আর আমি সহ্য করব? পাগল নাকি? ফারহার কথা শুনে খুশি হলাম, কিন্তু একটা শর্ত দিল। কি শর্ত? ওকে বাঁচানোর পর ওকে ভুলে যেতে হবে, ওকে ডিভোর্স দিতে হবে। যদি মানো বাঁচাবো। কথাটা শুনে আমি দুপা পিছিয়ে গেলাম, কেননা এমন শর্ত দিয়ে ফারহা আমি সেটা আশা করিনি। আমি বুঝতে পারছি না কি করব। একদিকে পিচ্ছিকে হারানোর ভয় কুরে কুরে খাচ্ছে, যদি একটা বাঁচার আশা আছে, আর অন্যদিকে ফারহার অদ্ভুত শর্ত। বুঝতে পারছি না কি করব, আমি কোন দিকে যাব। কিন্তু মনের মধ্যে একটা কথা আসছে, পিচ্ছিকে বাঁচাতে হবে, কারণ ওর সাথে আমার জীবন জুড়ে আছে। কি হলো, কথা বলছো না কেন? দেখো ফারহা, তোমায় আমি শুধু বন্ধু ভাবি, এছাড়া কিছু না। এটা তোমার ব্যাপার, আমারটা আমি বলে ফেলেছি। এখন তুমি যেটা পারো সেটা করতে পারো। ওকে। আমি ওর থেকে চাই না রক্ত। আমি সব জায়গায় খুঁজবো। সব জায়গায় খোঁজা শুরু করে দিলাম, কোথাও পাচ্ছি না। অন্যদিকে, বস, আপনার কথা মতো সব জায়গা থেকে রক্ত সরিয়ে নিয়েছি। ভালোই করেছিস। কিন্তু বস, একটা মেয়ে রক্ত দিতে গেছে। মেয়েটার নাম কি? ফারহা। মেয়েটার উপর নজর রাখিস, আর হ্যাঁ, দেখিস কখন কি করে। ওকে বস। এদিকে আমি সব জায়গায় খুঁজে রক্ত পেলাম না। সবাই শুধু বলছে একটু আগে বিক্রি হয়ে গিয়েছে রক্ত। মাটিতে বসে পড়লাম। তাহলে কি আমি হেরে গেলাম? না, আমি হারতে পারি না। আমি হেরে গেলে আমার পিচ্চিকে কে বাঁচাবে? এসব ভাবছি, রাস্তা দিয়ে হাঁটছি। সময় এগোচ্ছে তার গতিতে। শেষমেশ হেরে যেতে হলো ফারহার কাছে। তার শর্ত মেনে নিয়ে হলেও পিচ্চিকে আমার বাঁচাতে হবেই। আর দেরি না করে তাড়াতাড়ি ফারহাকে বলে দিলাম। ফারহা শুনে অনেক খুশি, কিন্তু আমার জীবন থেকে হাসি চলে গেল। হাঁটতে হাঁটতে হাসপাতালে গেলাম। ফারহা রক্ত দিচ্ছে, আমি বসে আছি পিচ্চির বেডের কাছে। কখন ঘুমিয়ে গিয়েছি জানি না। সকালে ভোরের আলো চোখের ওপর পড়তেই ঘুম ভেঙে গেল আমার। চোখ খুলে দেখি আমি পিচ্চির হাত ধরে আছি। ভালোভাবে হাত দুটো ধরে পিচ্চির মুখের দিকে তাকালাম। রাত্রি মুখটা খুব মায়ে ভরা ছিল তখন। ঘুমিয়ে আছে, মুখে মাস্ক লাগানো। চোখের সামনে ভাসতে লাগলো কয়েকদিন আগের ঘটনা, যখন সে আমার সাথে দুষ্টুমি করে ব্যস্ত ছিল, আর আজ সে শুয়ে আছে এই বিছানায়। কান্না পাচ্ছে। ওর এই অবস্থা দেখে নিজেকে বড় দোষী মনে হচ্ছে এখন, কেননা ওর এই অবস্থার জন্য একমাত্র আমি দায়ী। 2 দিন কেটে গেল। ডক্টরদের সময় হিসেবে আরও 1 দিন বাকি আছে। সন্ধ্যায় বসে আছি সবার সাথে। আমার আর তর সইছে না, আর 1 দিন পার হবে কিভাবে। ওদিকের কি অবস্থা? বস, ভালোই। তোমায় কেউ চিনতে পারেনি তো? না বস, কেউ চেনেনি, আপনি ভাববেন না। আচ্ছা, গেমটা একটু মজাদার করা যাক। কিভাবে বস? ডক্টর কি বলেছে? কাল জ্ঞান ফিরবে। ঠিক আছে, পরে বুঝবি কিভাবে মজাদার করব, এখন না। এদিকে আমার কোনো রকমভাবে রাতটা পার হলো। সকাল হয়ে গিয়েছে, ঘুমহীন রাত কেটে গিয়েছে। পিচ্চির হাত ধরে বসে আছি। হঠাৎ দেখতে পেলাম পিচ্চিটা চোখ খুলেছে। আমার হার্টবিট বেড়ে চলেছে। সবাইকে ডাক দিয়ে আমি বাইরে চলে গেলাম। সবাই কথা বলে বের হয়ে আমাকে ভেতরে যেতে বলল। আমি ধীরে ধীরে ভেতরে গেলাম। আমার পা কাঁপছে, যেতে পারছি না। চুপচাপ গিয়ে পিচ্চির পাশে বসলাম। দুজনে চুপচাপ। আমি আর চুপচাপ না থেকে বলে উঠলাম, আমায় মাফ কর প্লিজ। আমি তোকে হারাতে চাই না। চুপ, প্লিজ চুপ করে থাকিস না। তুই যদি চুপ করে থাকিস তাহলে আমি নিজেই নিজেকে শেষ করে দেব। এই কথা বলতে রাত্রি কান্না করতে করতে উঠে আমায় জড়িয়ে ধরলো। আমিও নিজেকে আটকাতে পারলাম না, ওকে জড়িয়ে ধরে আসি। দুজনেই কাঁদছি, কিন্তু মনে হচ্ছে এটা দুঃখের কান্না নয়। আমি রাত্রিকে ছাড়িয়ে নিয়ে ওর কপালে আলতো করে ভালোবাসার পরশ এঁকে দিলাম। জানিস, তোর যদি কিছু হয়ে যেত আমি নিজেকে বাঁচাতে পারতাম না। এই কথা বলতেই পিচ্চিটা আমার মুখে আঙুল দিয়ে আটকে দিল। ভাইয়া, এই কথা বলো না প্লিজ, তোমার কিছু হবে না। আচ্ছা, বাসায় নিয়ে যাব তোকে আজই। কেন? আমি ডক্টরদের ওপর মোটেও বিশ্বাসী নই। ঠিক আছে, তুমি যা ভালো মনে করো। আচ্ছা, সবাইকে পাঠিয়ে দিচ্ছি, আর আমি রিলিজের কথা বলে আসি। যাবো এমন সময় ফোন এলো।
আমি রাত্রিকে বলে বাইরে চলে এলাম কথা বলতে। অচেনা নাম্বার থেকে ফোন এসেছে বলে রিসিভ করলাম। সোহান, আমি ফারহা। তোমার বউ তো সুস্থ? আমার শর্ত মনে আছে তো? ফারহার কথা শুনে আমার হাসি বিলীন হয়ে গেল। এমন সময় পেছন থেকে কেউ রুমাল দিয়ে মুখ ধরতেই আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল ভোর হয়ে গিয়েছে, কোনো মতে চোখ খুলে তাকাতেই পুরো শক খেলাম। আমি আমার গ্রামের সেই পুরনো বাড়িতে শুয়ে আসছি। আমার মাথায় কিছু ঢুকছে না, কিভাবে আসলাম এখানে। ড্রেসও সেন্স, কিন্তু কে আনলো আমায়? আমি বাড়ি থেকে বের হয়ে দেখি সে একই গ্রাম, একই বাড়ি। তাহলে কি অতীত আমার পিছু ছাড়ছে না? হে আল্লাহ, আমার কি অপরাধ বলো? আমার কাছে আমার অতীত কি চায়? কেন আমার পেছনে পড়ে আছে? আমি আর এক মুহূর্ত সেখানে না থেকে সোজা বাসায় চলে গেলাম। বাসায় যেতে দেখি পিচ্চিটা বসে আছে, আমার জন্য যেন অপেক্ষা করছিল। কইছিলে ভাইয়া তুমি? কোথাও না, একটু কাজে গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, ফ্রেশ হয়ে নাও, খাবে চলো। আচ্ছা, তুই খেয়েছিস? না। কেন? তোমাকে ছাড়া আমি খাই বলো? একটা টেনে চড় দেব। কেন? তুই না অসুস্থ, খাস নাই কেন? তাহলে যা খেয়ে নে। তুমিও চলো, নইলে খাবো না। আচ্ছা চল, যাচ্ছি। বিসি চলে গেল। আমি ফ্রেশ হয়ে নিচে যেতেই আম্মুর ঝাড়ি শুরু হয়ে গেল। কই ছিলি? কোথাও না, একটু কাজে ছিলাম। কি কাজ? আম্মু প্লিজ। আচ্ছা ঠিক আছে, আর হ্যাঁ, সারাদিন রাত্রির সাথে থাকবি। ওর কি কি প্রয়োজন হয় কি না হয় সব আমি বলবি। আমি যেন না শুনি ওর কোনো কষ্ট হয়েছে। ঠিক আছে, যা বলবা তাই। আম্মুর কথা মতো সব শুনলাম। বিকেলে বসে মোবাইল ঘাঁটছি, এমন সময় পিচ্ছিটা বায়না ধরলো ঘুরতে যাবে। আমি আম্মুর কথা ভেবে সাথে নিজের কথা ভেবে ঘুরতে নিয়ে গেলাম। ঘুরতে নিয়ে গিয়েও আরেক যন্ত্রণার শেষ নেই। আবারও বায়না ধরেছে সে কাশফুলের বাগানে যাবে নদীর ধারে। আমিও নিয়ে গেলাম। জায়গাটা অনেক সুন্দর, পিচ্ছিটা কাশফুল দিয়ে খেলছে, অনেক ভালো লাগছে দেখতে। আমি মুখে হাত দিয়ে দেখছি ব্যাপারটা। এমন সময় পিচ্ছিটা আমায় মেরে দৌড় দিল। আমি তার পিছু পিছু দৌড় দিলাম। হঠাৎ স্লিপ খেয়ে দুজনে ঘাসের উপর পড়ে গেলাম। বিশেষ করে আমি তার উপর পড়ে গেলাম। পড়ে যাওয়াতে আমার ঠোঁট পিচ্ছি ঠোঁটের সাথে লেগে যায় একটু। রাত্রির চোখ বড় বড় করে তাকায়। আমি আবার ওর চোখের দিকে তাকিয়ে আছি। কোথায় হারিয়ে গিয়েছি নিজেও বুঝতে পারলাম না। রাত্রির ডাকে হুঁশ ফিরল। ইস, কখন থেকে ডাকছি যে আমি শেষ হয়ে গেলাম, কোনো খবরই নেই ওনার। উফ কি ভারী। ওই, আমি ভারী না। সেটা ভালোই বুঝতে পারলাম। চলো বাড়ি চলো। পিচ্চিকে নিয়ে বাসায় চলে গেলাম। 2 দিন পর এখন মোটামুটি সুস্থ রাত্রি। এই 2 দিনে অনেক কেয়ার করেছি, যার কারণে অনেকটা সুস্থ হয়ে গিয়েছে। শুয়ে আছে, রান্নাঘর থেকে ডাক এলো। বাসায় কেউ নেই জন্য কি লাগবে জানতে রান্নাঘরে গেলাম। কিন্তু রান্নাঘরে গিয়ে এমন কিছু হবে মোটেও চিন্তা করিনি। কেননা রান্নাঘরে ঢুকতে চোখ গেল পিচ্চিটার শাড়ি পরে আছে আর পেট দেখা যাচ্ছে। আমি নেশায় পড়ে গেলাম। ধীরে ধীরে এগোতে লাগলাম। হাত বাড়িয়ে দিয়েছি, হাত কাঁপছে। আর দেরি না করে হাতটা রাত্রির পেটে দিয়ে জড়িয়ে ধরি। আমার হঠাৎ সোয়াপে কেঁপে ওঠে। রাত্রির চুলের মাঝে নাক ডুবিয়ে দেই। মাতাল করা ঘ্রাণ বের হচ্ছে। ভাইয়া ছাড়ো, কি করছো? আমি কোনো কথা বলছি না, আরো শক্ত করে জড়িয়ে ধরেছি পিচ্ছিকে। একসময় ছেড়ে টান দিয়ে সামনের দিকে করে নিলাম। নেশায় পড়ে গিয়েছে। চোখ পড়ল রাত্রির ঠোঁটের দিকে। ভাইয়া যাও তো, রান্না করতে দাও। এবারও কিছু না বলে ওর দিকে এগোতে লাগলাম। রাত্রি ধীরে ধীরে পেছোতে লাগলো আর আমাকে বাধা দেওয়ার চেষ্টা করলো। আমি ওর বারণ না শুনে আরও এগোতে লাগলাম। একসময় রাত্রি দেয়ালের সাথে ঠেকে গেল আর আমাকে বাধা দিতে চেষ্টা করলো। আমি ওর দুপাশে ওর হাত দুটো চেপে ধরলাম যাতে পালাতে না পারে। রাত্রির ঠোঁটগুলো কাঁপছে। আমি ধীরে ধীরে ওর মুখের দিকে আমার মুখ এগিয়ে নিতে লাগলাম। ওর নিঃশ্বাস ঘন হয়ে গেল, আমার নিঃশ্বাস অনুভব করতে পারছে। একসময় ওর চোখ বুজে ফেলল। আমি মুচকি একটা হাসি দিয়ে ওর কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে ওর হাত ছেড়ে দিলাম। পিচ্চিটা চোখ খুলে আমায় জড়িয়ে ধরলো। আমিও শক্ত করে নিজের বুকে ওকে টেনে নিলাম। প্রিয় মানুষকে একটু ভালোবাসা দিলেই তার অনেক খুশি হয়ে যায়। প্রয়োজন পড়ে না ঠোঁটে কিস করার, কারণ কিছু কিছু ভালোবাসা আছে যেটা একজন চাইলে তার প্রিয় মানুষ সেটা বোঝে না। আসলে মেয়েরা একটু ভালোবাসাতে অনেক খুশি হয়, যদিও আমি জানি না, কিন্তু নিজের জ্ঞান থেকে বললাম। কেননা তারা চায় তাদের ছোট ছোট ইচ্ছা স্বপ্নগুলো ভালোবাসার মানুষের সাথে পূরণ করুক এবং তাদের রাগ অভিমান ভাঙাক।
কেননা সব মেয়ের আছে কিনা জানা নেই, তবে মেয়েদের রাগ অভিমানও তাদের ভালোবাসা লুকিয়ে থাকে, সেটা বুঝিয়ে নিতে হয়, কিন্তু বোঝে না কেউ, খুব কম মানুষ বোঝে। বিকেলে ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হয়ে রুম থেকে বের হব, অবাক কেননা ফারহা আমার রুমে, তাও আবার তার জামা কাপড় ঠিক করতে করতে দরজা খুলল। দরজা খুলতে দেখি রাত্রি, এমন সময় রাত্রির চোখ আমার দিকে পড়তে রাত্রি অনেক অবাক। রাত্রি বুঝতে বাকি রইল না যে কি হয়েছে রুমে। রাত্রি কাঁদতে কাঁদতে চলে গেল, এক মুহূর্তের জন্য সেখানে দাঁড়ায়নি। আমি রাত্রি বলে ডাক দিলাম কিন্তু শোনেনি। আমার রাগ বেড়ে গেল অনেক। রুমের মধ্যে এসে দেখি ফারহা হাসছে, অমনি কষে ওর 2 গালে 2 থাপ্পড় মেরে দিলাম। থাপ্পড় খেয়ে ফারহা আমার দিকে রাগের চোখে তাকালো। আমিও রাগের কোনো তোয়াক্কা করলাম না। আমার মারলে কেন? একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের ক্ষতি করার জন্য, আরেকটা সংসার ভাঙার জন্য। হা হা হা, আমার শর্ত মনে আছে? মানি না তোর শর্ত, তুই এখনই বেরিয়ে যা আমার বাসা থেকে, না হলে দারোয়ান ডেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। আমায় অপমান করার শাস্তি পাবে, তুমি অপেক্ষা করো, যা করার করিস, যা তুই। ফারহা বেরিয়ে গেল, আমি খাটের উপর বসে পড়লাম। আমার সাথে কেন এমন হচ্ছে? আমি এই একদিনের জন্য সুখী হতে পারবো না? না সোহান, তুই একদিনের জন্য সুখী হতে পারবি না, অন্তত আমি বেঁচে থাকতে নয়। তোর জীবন আমি ধ্বংস করে তারপর আমি চুপ করব, তার আগে না। কেবল তো শুরু। যাক, তোর ফারহা আমাদের কাজ ইজি করে দিয়েছে। বস, এরপর কি করবেন? পরে আরও বড় ধামাকা, দেখি সোহান কি করে। কিন্তু সেটা কি বস? চুপচাপ শুধু দেখতে থাক। ওকে বস। পরের দিন সকালে এখন পর্যন্ত পিচ্ছি আমার কাছে আসেনি, আমায় দেখে এড়িয়ে চলছে। ডাকলাম তবে আসলো না, খুব রাগ হলো, রাগ করে বাইরে চলে গেলাম না খেয়ে। দুপুরে বাসায় ফিরলাম। বাসায় ফিরতে শুনে রাত্রি বাসায় নিয়ে ওর বাসায় গিয়েছে। আচ্ছা, আমিও দেখব কত রাগ করে থাকতে পারিস তুই, আমিও দেখতে চাই আমায় ছাড়া কতটা থাকতে পারিস তুই। এ কথা বলে চুপচাপ বসে পড়লাম। খুব মিস করছি পিচ্ছিকে, যদিও রাগ করেছি কিন্তু ভীষণ ভালোবাসি। তবে রাগটাই বেশি লাগছে, তাই আর না ভেবে বসে ফোন টিপতে লাগলাম। একটু পরে একটা অচেনা নাম্বার থেকে ফোন আসলো, হ্যালো বলতে কেটে দিল। আমি ফোন রেখে শুয়ে পড়লাম। 2 দিন পর বিকেলে বসে আছি, আর ভালো লাগছে না, খুব কষ্ট হচ্ছে পিচ্ছিকে ছাড়া থাকতে। এ 2 দিন কীভাবে পার করেছি নিজেও জানি না। ঘুম হয়নি, শুধু ওর কথা ভাবতেই কেটে গিয়েছে। খাওয়া দাওয়া নেই ঠিক মতো, বুদ্ধি বের করলাম যেভাবে হোক ওখানে যেতে হবে এবং পিচ্ছিটাকে রাগ ভাঙাতে হবে। বুদ্ধি অনুযায়ী একটা ব্যান্ডেজ বাঁধলাম কপালে আর হাতে, এমনভাবে বেঁধেছি যেন অ্যাক্সিডেন্ট করেছি। আয়নার সামনে গিয়ে নিজেকে একবার দেখে নিলাম, সব ঠিক আছে নাকি। সব কিছু ঠিকঠাক করে বের হয়েছি এমন সময় আম্মু জিজ্ঞেস করলো, কোথায় যাই? জবাবে একটা উত্তর দিলাম, তার বৌমাকে আনতে যাচ্ছি। কথাটা শুনে খুব খুশি হলো। শ্বশুরবাড়িতে গিয়ে কলিং বেল দিতে শাশুড়ি আম্মা দরজা খুলে দিলেন। কি ব্যাপার বাবা, এ কি, তোর মাথায় ব্যান্ডেজ কেন? পরে বলবো, আগে বলেন আপনার মেয়ে কোথায়? সে তো তার রুমে কিছু খায় না আজ 2-3 দিন। এত বলি সব খাবে, আমি এগে যাই, এই নিন মিষ্টি। মিষ্টি দিয়ে আমি এক দৌড়ে পিচ্ছির রুমে। ভেতরে যাবার আগে বাংলা সিনেমার কয়েকটা ডায়লগ মুখস্থ করে নিলাম আর একদম কান্নার স্টাইলে চলে গেলাম ভিতরে। আপনারা কেউ বললেন না আবার। রুমে গিয়ে দেখি ভেজা চুলে আয়নার সামনে দাঁড়িয়ে চোখে কাজল পড়ছে। আমি তো পুরো দমে আরও প্রেমে পড়ে গেলাম। হাওয়া হয়ে তাকিয়ে আসি, আমায় দেখে অবাক হয়ে আমার দিকে ঘুরে তাকিয়ে মুখ ফিরিয়ে নিল, কিন্তু আমার হাত দেখে আমার দিকে ফিরে পাগলের মতো হয়ে একেবারে আমার কাছে চলে আসলো। চোখ দুটো ছলছল করছে। কি হয়েছে ভাইয়া তোমার? আমি সুযোগ বুঝে সিনেমার ডায়লগ দিতে লাগলাম, না তুই আমাকে ছবি না, তুই দূরে যা, তুই আমায় ভালোবাসিস না। এ কথা শুনে কেঁদেই ফেললো। এরে মনে হয় বেশি হয়ে গিয়েছে ডোজটা। কাছে গিয়ে কান্না থামালাম, তারপর হাতের ব্যান্ডেজ খুলে তাকে দেখালাম কিছু হয়নি। পিচ্ছিটা রাগ করে গাল ফুলিয়ে মুখ ঘুরিয়ে নিল। আমি তার সামনে গিয়ে ওর গাল দুটো ধরে ওর কপালে চুমু খেতেই ওর চেহারা থেকে রাগ উধাও হয়ে গেল। আমি আগে থেকেই জানি ওর রাগের ঔষধ। ও আমায় জড়িয়ে ধরলো, তারপর দুজনে কিছু খেয়ে নিলাম। পিচ্ছিটা বায়না ধরলো কোথাও ঘুরতে যাবে, আমিও রাজি হয়ে গেলাম। নীল পাঞ্জাবি পরলাম, কালো প্যান্ট, চুলে হালকা স্টাইল করে বেরিয়ে দেখি প্রতিবারের মতো এবারও রাত্রি শাড়ি নিয়ে বসে আছে। আমি একটু হেসে গিয়ে শাড়ি পরিয়ে চলে এলাম। একটু পর বের হলো পিচ্ছিটা। হা হয়ে তাকিয়ে রইলাম। অপরূপ পরীর মতো লাগছিল, যা বলে বোঝাতে পারবো না। কেমন করে সেজেছে তা বলবো না, কারণ আপনারা শেষে প্রেমে পড়ে যাবেন। গাড়িতে রওনা দিলাম।
পিচ্চি অনেক খুশি, জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে আর হাসছে। জানি না কোথায় নিয়ে যাচ্ছে আমায়, তবে আমি চাই পিচ্চির মুখে সবসময় হাসি থাকুক। কিছু দূর যেতে জায়গাটা চেনা চেনা লাগলো, মনে হলো আগে এসেছি। এমন সময় রাত্রি গাড়ি থামাতে বললে আমি থামালাম। কি হয়েছে? আমার জন্য চকলেট নিয়ে আসুন। ওকে। গাড়ি থেকে নেমে পাশের দোকানে দেখতে পেলাম। দোকানে গিয়ে চকলেট কিনতে একটা মেসেজ আসলো। হ্যাঁ মিস্টার সোহান, আশা করি যাত্রা শুভ হবে, আপনার শুভাকাঙ্ক্ষী। মেসেজটা দেখে বুঝতে পারলাম না। সামনে এগোতে হঠাৎ একটা ট্রাক স্পিডে এসে গাড়িতে আঘাত করলো। এটা দেখে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। রাত্রি বলে এক চিৎকার দিয়ে সেখানে গিয়ে পাগলের মতো খুঁজতে লাগলাম, কিন্তু গাড়ি অলরেডি পুড়ে গিয়েছে। হতাশা হয়ে মাটিতে বসে পড়ে চিৎকার দিয়ে কাঁদতে থাকলাম মাথা নিচু করে। জীবনটা অন্ধকার লাগছে, জীবন থেকে যেন আলোটা আজ নিভে গেল। কখনো ভাবিনি এভাবে হারিয়ে যাবে পিচ্ছিটা আমার কাছ থেকে। বুকের বাম পাশটায় চিনচিন ব্যথা অনুভব করছিলাম। হঠাৎ সামনে কোনো মেয়ে এসে দাঁড়ালো, কিন্তু আমি তাকাচ্ছি না, যেন সেই শক্তিটাও হারিয়ে ফেলেছি। ভাইয়া, তুমি কাঁদছো কেন? কণ্ঠটা খুব চেনা চেনা লাগলো। চেনা বলতে কি, এটা আমার সবসময় শোনা আমার পিচ্ছির কণ্ঠ, কিন্তু ও আসবে কোত্থেকে? ও তো একটু আগে এই কথা মনে করে আবারও কাঁদতে লাগলাম। ভাইয়া কাঁদছো কেন? আমরা এখন কিভাবে যাব? গাড়ি তো ভেঙে পুড়িয়ে গেল। কণ্ঠটা খুব চেনা লাগলো বিধায় মুখটা তুলতে আমি অবাক, কেননা পিচ্ছি আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি উঠে ওকে জড়িয়ে ধরলাম। জড়িয়ে ধরতেই কেঁদে ফেললাম। এ কি ভাইয়া, কাঁদছো কেন? তুই নামলি কিভাবে? তুমি যেতেই দেখি একজন ফুল বিক্রেতা বিক্রি করছে ফুল। গিয়েছিলাম ফুল আনতে, তোমার জন্য এনেছি, এই নাও। আমি হাসি মুখে ফুলগুলো নিলাম, কিন্তু অবাক হলাম ফুলগুলোর ভেতরে একটা কাগজ। কি মিস্টার সোহান, না মেরেই এত কষ্ট? যদি মরতো তাহলে ভাবুন কি হতো। আমি তাড়াতাড়ি করে দৌড়ে ফুলওয়ালার কাছে গিয়ে দেখি ফুলওয়ালা নেই। আবার ফিরে আসলাম। কি হয়েছে ভাইয়া, কি খুঁজছ? কিছু না, চলো। যাব কিভাবে? গাড়ি আনতে বলতেছি, অপেক্ষা করো। কংগ্রেস বস, আর মাত্র একদিন, তারপর আপনি বের হচ্ছেন। তারপর দেখবো আমি কি করতে পারি। আর সোহান, তুই ভাবিস না তোর বউকে এত তাড়াতাড়ি মারবো না। সন্ধ্যা লেগে গিয়েছে প্রায়, ইতিমধ্যে গ্রামে চলে এসেছি। গ্রামে আসতে বুকের হার্টবিট বেড়ে গেল, কেননা আমরা আর কোথাও না, আমার গ্রামে চলে এসেছি। আমি আর না দাঁড়িয়ে চলে যেতে লাগলাম। পিসিটা থামিয়ে রিকোয়েস্ট করলো থাকতে। ওর কথা ফেলতে পারলাম না, কষ্ট হলেও থেকে গেলাম। আমাদের বাড়িতে নিয়ে গেলাম, যেখানে আজ অনেক বছর আসা হয়নি। যদিও আব্বু আম্মু মাঝে মধ্যে আসে, কিন্তু কিছু অতীতের কারণে আমি আসিনি। সবাই অনেক খুশি আমাকে আর আমার পিচ্ছিটাকে পেয়ে, বিশেষ করে পিচ্ছিকে বেশি। সেদিন কেটে গেল। পরের দিন রাতে বসে বসে গ্রামের পুরনো বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাড়ি যেতে যেতে বৃষ্টি পড়তে শুরু করলো। হালকা ভিজে গেছি, তবু রুমে গেলাম। রুমে যেয়ে দেখি পিচ্ছিটা বসে আছে। আমাকে দেখে খুশিতে আমার কাছে আসলো। কি হয়েছে? ভাইয়া, বৃষ্টিতে ভিজবো না, অসুখ করবে। ভাইয়া প্লিজ প্লিজ, হাত জোর করছি। ইমোশনাল ব্ল্যাকমেল করায় নিয়ে গেলাম ছাদে। ছাদের কোনায় দাঁড়িয়ে আছি, পিসিটা ভিজতে, একদম বাচ্চা বাচ্চা লাগছে। আমি শুধু তাকে অবাক হচ্ছি, কেননা অপরূপ লাগছে দৃশ্যটা। কিন্তু আমার হিংসে হচ্ছে, বৃষ্টির ফোঁটা পিচ্ছিকে ছুঁয়ে দিচ্ছে তাই। হঠাৎ রাত্রি আমার হাত ধরে টেনে আমায় ভিজিয়ে দিল। দুজন ভিজলাম। ওকে কোলে তুলে নিয়ে একসময় নামিয়ে দিলাম। কেমন যেন ঘরের মধ্যে চলে গিয়েছি। ওর দিকে তাকিয়ে, ও আমার দিকে তাকিয়ে। ঠোঁটটা কাঁপছে, তাই দেখে আরও লোভ লেগে গেল। আর দেরি না করে ঠোঁটের সাথে ঠোঁট মিশিয়ে দিলাম। কতক্ষণ ছিলাম জানি না, একটু পর ছেড়ে দিলাম। হাঁপাতে লাগলাম আমি। আরে একটু ভিজে হঠাৎ দেখি রাত্রি পড়ে যেতে লাগলো। গিয়ে ধরলাম, দেখি জ্ঞান হারিয়ে ফেলেছে। তাড়াতাড়ি নিয়ে রুমে এসে মামিকে ডাক দিয়ে ড্রেস চেঞ্জ করাতে বললাম। কিছু আনিনি, তাই মামির শাড়ি পরিয়ে দিল। আর এদিকে আমার জামা কাপড়ের কোনো ব্যবস্থা নেই, কেননা মামার জামা আমার লাগবে না। কোনো রকম টাওয়ালে পরে শুয়ে পড়লাম। ভোরে ঘুম থেকে উঠে ঘুম ঘুম চোখে কম্বলের নিচে দেখি আমার গায়ে কিছু নেই। অমনি হাতের কাছে যা পেলাম গায়ে জড়িয়ে নিচে নেমে এলাম। কিন্তু আমাকে দেখে সবাই হাসতে লাগলো, কারণ বুঝলাম না। পিচ্ছিটাও মুসকি মুসকি হাসছে। এমন সময় আনাতের চোখ যেতেই চোখ আমার কপালে, কেননা পিচ্ছি শাড়ি পরে আসছি আমি। আর একটু দেরি না করে এক দৌড়ে রুমে গিয়ে দেখি রাতে পিচ্ছিকে যে কাপড় পরিয়ে দেওয়া হয়েছিল সেটাই আমার গায়ে। লজ্জা লাল হয়ে আবার রুমে দৌড় দিলাম। তাড়াতাড়ি করে শুকাতে দেয়া কাপড়গুলো পরে নিচে গেলাম। মামা মামি এবং সবাই অনেক হাসাহাসি করছে। আমি একটা ধমক দিয়ে সবাই চুপ হয়ে গেল।
যদি আমি ছোট, তবে আমার রাগ জানে সবাই। ছোটবেলার কথা সবাই বলতো আমাকে কি করতাম। খাওয়া দাওয়া করে রুমে চলে এলাম। দুপুরে ঘুমিয়ে আসি, হঠাৎ ঘুম ভেঙে গেল। উঠে দেখি আয়নার সামনে গোসল দিয়ে দাঁড়িয়ে পিচ্চিটা চুল আঁচড়াচ্ছে। আমি উঠে পেছন থেকে জড়িয়ে ধরে চুলে মুখ গুজে দিলাম। ভাইয়া কি করছো? ছাড়ো না। না ছাড়বো না। পেছনে তাকিয়ে দেখি মামি লজ্জা লাল হয়ে ছেড়ে দিয়ে আমার মতো আমি নাই। বিকেলে বাড়িতে আসলাম, যেহেতু কেউ যেতে দিবে না তাই ভাবলাম কিছু ড্রেস কিনে আনি, তাই চলে গেলাম। বস ওয়েলকাম। না, এখন মাত্র বের হলাম। আর এই ওয়েলকাম তখনই জানাবে যখন সোহানের জীবন ধ্বংস করতে পারবো। সো ইউ নিড টু গো ইন এ মিশন। ওকে বস। বিকেলে শপিং করে বাড়ি ফিরছি, দুজন হাঁটছি হাত ধরে। হঠাৎ এক লোক এলো, ভিক্ষুক। বেচারাকে দেখে অনেক দয়া লাগলো, তাই ভিক্ষা দিতে একটু সামনে এগিয়ে গেলাম পিচ্ছিকে রেখে। ভিক্ষা দিতে এসে দেখি পিচ্ছি নেই। হঠাৎ চারিদিকে খুঁজলাম, পেলাম না। হঠাৎ দেখি ভিক্ষুকটাও নেই। বুঝতে বাকি রইল না কেউ একজন পিচ্ছিটাকে কিডন্যাপ করেছে। কিন্তু এর পেছনে কে আছে? এর মধ্যে ফোনে মেসেজ চলে এলো, আপনার বউকে বাঁচাতে চাইলে দেয়া ঠিকানায় রাত 10টায় চলে আসুন, দেরি করবেন না কিন্তু। আপনার শুভাকাঙ্ক্ষী হিসাবে বললাম। ফোন দিলাম, মেসেজটা আসার একটু পরে কিন্তু বন্ধ। দিশেহারা লাগছিল কিভাবে কি করব, কিন্তু যেভাবেই হোক পিচ্ছিটাকে বাঁচাতে হবে। আমি বাড়িতে চলে গেলাম। বাড়িতে ফিরতে আমাকে দেখে হাসি মুখে মামি এগিয়ে এলো। কিরে, রাত্রি কোথায়? চুপ চুপ করে আসিস কেন? বল, রাত্রি কোথায়? হারিয়ে গেছে। হারিয়ে গেছে মানে? রাত্রিকে কেউ একজন কিডন্যাপ করেছে। কি বললি? কথাটা ঠিকই বলেছি। এবার সবাই আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালো। কি বলিস তুই? হ্যাঁ মামা, রাত 10টায় যেতে বলেছে। আমাদের পুলিশকে জানানো উচিত। না, জানাতে হবে না, এতে বিপরীত হবে। তাহলে আমায় নিয়ে চল রাতে। না বাবা, তোমায় নেব না, ওরা আমায় চায়, সেটা আমি ভালোভাবে বুঝতে পেরেছি, তাই তোমরা থাকো। ঠিক আছে, যা ভালো বুঝিস। আম্মু আব্বুকে এখনো কিছু বলিনি, শুধু বলেছি গ্রামে এসেছি, কারণ আমি চাই না তারা টেনশনে থাকুক, তাই এখনো কিছু বলিনি। রাত 10টা বাজার কিছুক্ষণ আগে রাস্তায় হাঁটছি, মেসেজে বলা জায়গাটা খোঁজ করছি। যে নাম্বার থেকে মেসেজ আসছে সেই নাম্বারে ফোন দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। 10টা বাজার 5 মিনিট আগে সেখানে পৌঁছে গেলাম। গিয়ে দেখি একটা পরিত্যক্ত গোডাউন, ভেতরে অন্ধকার, কিন্তু আড়াল থেকে দেখতে পেলাম এক জায়গায় একটু লাইট দেয়া। ভাবলাম ওখানে আমার পিচ্ছিকে রাখা আছে। আর এক মুহূর্তের জন্য না দাঁড়িয়ে দৌড়ে গেলাম, কিন্তু হতাশ হতে হলো। সেখানে শুধু একটা চেয়ার রাখা, তাতে কিছু রশি বাঁধা। আবার মেসেজ এলো। আমি সাথে সাথে ফোন খুলে দেখি আর একটা নাম্বার, সেটা ট্রাই করলাম কিন্তু বন্ধ। আমি মেসেজটা ওপেন করলাম। আসতে বললাম 10টায়, উনি 9টা 55-তে হাজির। এত বউ পাগল? ভুল করেছিস, তাই আজ পাবি না, কাল রাত 10টায় আসবি। আগে আসলে কিন্তু পাবি না, বাই টাটা। মেসেজটা দেখে মাটিতে বসে পড়লাম, চেহারাটায় হাত বোলালাম। বুঝলাম এখানে পিচ্ছিকে বেঁধে রেখেছিল। একটু নিচে তাকাতে আমার বুকের ভেতরে চিনচিন ব্যথা অনুভব হচ্ছিল। চোখের কোণে পানি চলে এসেছে, কেননা অনেকটা রক্ত পড়ে আছে। নিশ্চয়ই ওরা রাত্রির সাথে খারাপ কিছু করেছে। খুব কষ্ট হচ্ছিল, ভাবতেই কান্নায় চোখ ঝাপসা হয়ে আসছে। চোখের জল মুছে মনকে শান্ত করলাম। রেগে উঠে দাঁড়িয়ে চেয়ারে এক লাথি দিলাম, চেয়ারটা ভেঙে একটু দূরে গিয়ে পড়ল। হাতের মুঠিগুলো শক্ত করে ফেললাম। না, অনেক হয়েছে আর না, তবে সব কিছুর পেছনে কে আছে সেটা আমি বের করেই ছাড়ব। সেদিনের মতো বাড়িতে চলে গেলাম। বাড়িতে গিয়ে সবাইকে বোঝালাম খুব কষ্ট হচ্ছে পিসিটাকে ছেড়ে থাকতে, কোনো মতেই সময় যাচ্ছে না। পরের দিন সকালে খেতে ডাকলো, যেতে মন চাইছে না, তবুও জোর করে নিয়ে গেল। সবাই বসে আছে, কারোর মুখে হাসি নেই। কাল আর আজকের মধ্যে অনেকটা পরিবর্তন এনে দিয়েছে। আমি একটু খেয়ে নিজের রুমে চলে এলাম। শুয়ে আছি আর খোঁজ করতে লাগলাম কোথায় আছে নাকি, কিন্তু কোথাও পাচ্ছি না। আম্মু আব্বুকে এখনও জানাইনি, মামারা জানাতে বলেছিল, বারণ করে দিয়েছি। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, এখনও কোনো ফোন মেসেজ কিছু আসেনি। জায়গাটা তো যেতে পারছি না, যদি না পাই এই ভয়ে। নাম্বারটিতে ট্রাই করেছি অনেকবার, পাইনি লাইনে। কি করব বুঝতে পারছি না। অসহায় লাগছিল নিজেকে। পিস্তির জন্য বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছিল। চোখের কোণা দিয়ে জল গড়িয়ে পড়ছিল, যেন বৃষ্টি ঝরছে কোনো বাধা ছাড়া। চিৎকার করে রাত্রিবেলা ডাকতে ইচ্ছে হচ্ছিল, যেটুকু করতে পারছিলাম না। রাত 10টা বাজে, সময় মতো জায়গায় পৌঁছে যেতে অবাক। একটা চেয়ারে পিচ্ছিটাকে বেঁধে রেখেছে, জ্ঞান হারিয়ে ফেলেছে। এটা দেখে আর এক মুহূর্তের জন্য না দাঁড়িয়ে
দৌড়ে রাত্রির সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়লাম। পিচ সিটের দুগালে হাত দিয়ে পাগলের মতো করতে লাগলাম। এই রাত্রি, তোমার কি হয়েছে? ওঠ প্লিজ। এই দেখো, তোমার ভাইয়া চলে এসেছে, প্লিজ কথা বলো আমার সাথে। এইসব বলছি এমন সময় পেছন থেকে কে যেন মাথায় লাঠি দিয়ে বাড়ি দিল। আমি পড়ে গেলাম, রক্ত বের হচ্ছে, কিন্তু জ্ঞান হারাইনি। উঠে বসলাম। পেছন থেকে শুধু হাসির আওয়াজ। এটাই তো শুনতে চেয়েছিলাম আমি। আহারে বেচারার বউ মরে গেছে বুঝি, এমন করে কাঁদছে। আমি কোনো কথা বলছি না, চুপ করে রইলাম। ভেবো না তোমার বউটাকে এত সহজে মারবো। আগে তোমার সাথে হিসেব বরাবর করে নেই। কে তুই? আড়াল থেকে কেন বলছিস? পারলে সামনে আয়। আমি যদি সামনে আসি তুই সহ্য করতে পারবি তো? ওকে, সামনে আসছি। তুই এত করে যখন বলছিস। এবার পেছন থেকে কেউ একজন আমার সামনে এসে দাঁড়াতে আমি পুরো 4000 ভোল্টেজের শক খেলাম। রনি তুই? হ্যাঁ। মনে পড়ছে তাহলে? একসময় বন্ধু ছিলাম এই গ্রামে তোর, আর এখন শত্রু। তুই এমন কাজ করেছিস ভাবতে পারছি না। তোকে আমার জানের দোস্ত ভাবতাম। হা হা হা, সব মনে আছে আমার। তবে আরেকজনের ধন্যবাদ দিতে, যাকে আমি লুকিয়ে রেখেছিলাম, আমায় অনেক সাহায্য করেছে। চলে আসো তো। এ কথা বলতেই কেউ একজন অন্ধকারে হালকা আলোতে দাঁড়িয়ে আছে। আমি দেখার চেষ্টা করলাম কে। মানুষটা ধীরে ধীরে এগিয়ে এলো আর আলো বাড়তে লাগলো। একসময় আমার সামনে চলে এলো আর মুখে পড়া মুখোশ খুলে দিতেই আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। কেননা সে আর কেউ না, ফারহা। ফারহা তুমি? হা হা হা, চিনতে পেরেছ তাহলে? কিন্তু একটু দেরিতে মিস্টার সোহান, তোমায় আমি ছাড়ব না। উঠে ধরতে যাব ফারহাকে, এমন সময় রনি আমার মাথায় বন্দুক ঠেকিয়ে দেয়। আস্তে আস্তে, এত তাড়াহুড়ো কেন ভাই? একটু সবুর কর। রনি, তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়ে এমন কাজ করতে পারলি? বেস্ট ফ্রেন্ড? হা হা হাসালি। তুই আমার সাথে বেইমানি করে আমারে জেলে দিছিস, আমার সব শেষ করে দিছিস। তাই আমিও ওয়াদা করেছি তোর সব শেষ করে দেব। তোর সব শেষ করেছি মানে? ওয়াও ওয়াও, তোর দেখে কিছু মনে নেই? কিছু মনে নেই মানে? তুই না আমায় মিথ্যে অপবাদ দিয়ে জেলে ঢুকালি। হোয়াট ননসেন্স! আমি এরকম করব কেন? নাটক করবি না, রাগাস না, তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। দেখ দোস্ত, আমি সত্যি বলছি, আমি কিছু করিনি। নিশ্চয়ই তোর আর আমার মধ্যে কেউ একজন বিষ ঢুকিয়েছে। মানে? মানে কেউ একজন নিশ্চয় আমাদের মধ্যে বন্ধুত্ব নষ্ট করতে চায়। তোর কথা কি সত্যি? হ্যাঁ সত্যি, কারণ আমি কিছু করিনি। আমি তোর খোঁজ নিয়েছিলাম কিন্তু পাইনি। তাহলে কে করলো এমনটা? আমি করেছি। কথাটা বলে ফারহা রনির মাথায় বন্দুক তাক করে ধরে। রনি অবাক হয়ে যায় খুব। একই? হা হা হা, অবাক হওয়ার কিছু নেই। সব কিছুর পেছনে আমি ছিলাম। আমি তোদের নিয়ে খেলেছি কারণ আমি চেয়েছিলাম তোদেরকে একে অপরের শত্রু করে দেই। কিন্তু কেন? আচ্ছা তাহলে একটু অতীতে চলে যাই আমরা। দোস্ত চল, সিনেমা দেখতে চাই, নতুন আসছে। কিভাবে যাব? স্কুল চলতেছে তো। আরে সোহানের বাচ্চা, এত ভাবিস কেন? আমি আসি তো, চল। ওকে চল। আমি আর রনি স্কুল পালিয়ে বের হয়ে যাব। এমন সময় আমাদের সাথেই পড়ে আলিশা, আমাদের দেখে ফেলে। নতুন ভর্তি হয়েছে। তোমরা কোথায় যাও? সিনেমা দেখতে যাবে? চলো পালাই তাহলে। তিনজনে এক দৌড়ে চলে গেলাম সিনেমা দেখতে। সিনেমা দেখে অনেক মজা করে তারপর তিনজন নিজেদের বাসায় গেলাম। পরের দিন আবার স্কুলে গেলাম। আমরা তিনজন অনেক মজা করলাম। এভাবে কয়েকদিন চলে গেল। আমরা তিনজন খুব ভালোভাবে মিশে গেলাম। যদিও রনি আমার জানের বন্ধু ছিল, কিন্তু আলিশাকে দেখতাম কেমনভাবে তাকাতো আমার দিকে, আমি সেদিকে খেয়াল দিতাম না। মেয়েটা দেখতে শ্যামলা, কিন্তু মুখে মায়া ছিল। একদিন আমি আর রনি বসে ক্লাসে শক্তি পরীক্ষা করছি। এমন সময় হঠাৎ করে কোত্থেকে এসে যেন আলিশা এসে আমার হাতে একটা চিঠি দিয়ে মুচকি এসে চলে যায়। আমরা দুজন অবাক হয়ে তাকিয়ে রইলাম। রনি আমায় ধাক্কা দিয়ে বলল পড়তে। আমি চিঠিটা খুলে পড়তে শুরু করলাম। প্রিয় সোহান, জানি না কীভাবে নিচ্ছ আমায়, তবে জানো আমি না তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। তোমার স্টাইল, তোমার হাসি খুব সুন্দর। আহারে, বাস্তবে আর কেউ এমনভাবে কইল না। এই দুঃখ কয়ে রাখিব, পকেটে জায়গা নেই। জানো, তুমি যখন কথা বলো তোমার দিকে তাকিয়ে থাকি, কারণ মনে হয় যেন তোমার ঘরের মাঝে চলে গেছি। চেয়েছিলাম কাউকে ভালোবাসবো না, কিন্তু তোমায় আমি কিভাবে ভালোবেসে ফেলেছি জানি না। আমার অনেক জেদ, তাই যা বলি তাই করি। প্লিজ আমায় ফিরিয়ে দিও না। তোমার উত্তরটা জানাবে প্লিজ। দোস্ত, এসবে এখন জড়াস না, নিজের জীবন গড়। ঠিকই বলেছিস। এসবে পড়লে কষ্ট পাবি আর আমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে।
সেটা চাই না, তার চেয়ে ভালো না করে দেই। দুজনে মিলে আলিশের কাছে গিয়ে সব বুঝে বললাম। বেচারি কাঁদতে কাঁদতে চলে গেল। অনেক ডাকলাম, শুনলো না। তারপর হঠাৎ শহরে চলে আসি, এছাড়া কি হয়েছে আর জানি না। এরপর আমি বলি, ওই আলিশ আমার চাচাতো বোন। কি? হ্যাঁ, আরও সেদিন গিয়ে অনেক কেঁদেছিল, কিন্তু রাতে অনেক হাসি খুশি ছিল, কেননা তুমি নাকি দেখা করতে চেয়েছিলে রাতে। তাই ভালোভাবে রাতে গেল, আর সকালে পাওয়া গেল পুকুরে লাশ। খারাপ অবস্থায়, বলতে আমার কষ্ট হচ্ছে। তোমরা যা করেছো আর কিছুই করিনি এ পর্যন্ত। তবে তোমার আর রনির বন্ধুত্ব নষ্ট করতে তোমার নাম করে রনিকে জেলে পাঠাই, যাতে তোমরা দুজন দুজনের শত্রু হয়ে একে অপরকে মারো, যাতে আমার বোনের আত্মা শান্তি পায়। তো এবার মরার জন্য তৈরি হয়ে নাও। এই কথা বলে যখনই গুলি করবে, পুলিশ চলে আসে আর ওদের সবাইকে ধরে ফেলে। আমি হাসতে হাসতে উঠি। হা হা হা, অনেক খেলেছে, এবার আমিও খেললাম। একটু আগে থেকেই সব করেছিলাম। এবার তো জেলে গিয়ে বোঝো কেমন। আমি তোকে ছাড়বো না সোহান। ওকে, দেখা যাবে। ফারহাকে নিয়ে গেল। রনি আমায় সরি বলল। ওর সাথে কথা মিটমাট করে আমার পিচ্চিটার কাছে গেলাম। ওকে হাসপাতাল নিয়ে গেলাম। সুস্থ হলে ওকে বাসায় আনলাম। শুয়ে আছি, পিচ্চিটা আমার বুকে শুয়ে আছে। এখন সব ঠিক হয়ে গেছে। রাত্রি হঠাৎ উঠে বায়না ধরলো সে নাকি চাঁদ দেখবে। কি করব? ব্যালকনিতে গিয়ে আমি আগে বসলাম, তারপর পিচ্চিটা আমার বুকে মাথা রাখলো। আকাশের চারটা আওয়াজ হাসছে। আমাদের দেখে খুব সুখী মনে হচ্ছিল। নিজেকে অনেক সংগ্রামের পর আজ ভালো লাগছিল। এই শোনো, আমার তোমার মতো একটা বাবু চাই। এই কথা বলে পিচ্চিটা লজ্জায় মুখ লুকালো। আমি হেসে শক্ত করে জড়িয়ে ধরলাম। 12 বছর পর। আম্মু, আম্মু, তোমার না বারণ করছি, তুমি কেন শোনো না বলো তো? যাও, তোমার সাথে আমি কথাই বলবো না। আর কতবার বলি যে বাসায় কাজের লোক থাকতে কাজ করবে না, তাও করতে যাও। এই কথা বলে সাফি রাগ করে চলে যায়। রাত্রি চশমাটা খুলে চোখের পানি মুছে নিজের রুমে চলে গিয়ে সোহানের ছবিটা নেয়। জানো, তোমার ছেলে তোমার মতোই হয়েছে, একদম তোমার রাগ। কিন্তু আমি তো বাবুকে চেয়েছিলাম, বাবুর বাবাকে হারাতে চাইনি, তাহলে কেন তুমি হারিয়ে গেলে? এই কথা বলে রাত্রি সোহানের ছবি বুকে জড়িয়ে চাপা কান্নায় কাঁদতে থাকে। পেছন থেকে কেউ একজন কাঁধে হাত রাখলে রাত্রি পেছনে তাকায়। আম্মু, বাবার জন্য কেঁদো না তুমি প্লিজ। তুমি কাঁদলে বাবার কষ্ট হবে, আমার কষ্ট হবে। আর কাঁদবো না। সাফি ওর মায়ের চোখের পানি মুছে দেয়। অন্যদিকে, আই এম ব্যাক সোহান, এবার তোর পরিবারের পালা। এই গল্পটা কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে, এই গল্পের সিজন 2 আছে, যদি আপনারা চান আপলোড দেওয়া হবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।